কে নতুন রাষ্ট্রপতি শপথ নেওয়ার পরে অবিলম্বে তাকে পালাতে দেওয়া যাবে না, তাকে গ্রেপ্তার করতে হবে এবং তার এই জুলাই হত্যাকাণ্ডের জন্য তার যথাযথ বিচার করতে হবে। জি। নানা কারণে আইনি জটিলতার কারণে দেশে আসতে পারতেছিলেন না, তখন হয়তো এটা সুযোগ হয়েছিল। আমি মনে করি সরকারের সেটা দায়িত্ব ছিল তার সাথে একটা মিটিং করা। বাহিনীর দুষ্কৃতিকারী সদস্যরা হেলিকপ্টার দিয়ে আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে। ওই সমস্ত দুষ্কৃতিকারী সদস্যরা তো রাষ্ট্রপতির অধীনেই ছিল। আমার বিশ্বাস এই সরকার যখন দায়িত্ব নিয়েছে, এই সরকার তাদের দলের কোনো অপরাধীকে ছাড় দেবে না। আর এই নির্দেশদাতা ছিলেন এই আইন শৃঙ্খলা বাহিনী, যারা দুষ্কৃতিকারী সরাসরি গুলি করেছে, গণহত্যা করেছে, তার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। উনি ছিলেন শেখ হাসিনার সহযোগী। আপনার কি মনে হয় যে আমি যদি এইটা ঘটনার কথা বলি, রাজধানীর গুলশানে পুলিশি অভিযান চলাকালে ফোনে হুমকি পাওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার রওনক আলমকে বদলি করা হয়েছে। উনি যখন অভিযানে যায় তখন একটা ফোন আসে বিদেশ থেকে, তাকে বলা হয় যে আপনি কার সঙ্গে কথা বলেন, আপনি চেনেন নাকি। তার পরিচয় টরিচয় নেওয়া হলো, শেষ পর্যন্ত তাকে বদলি করা হলো। যে বিদেশ থেকে যে ফোন করলেন তিনিই বা কে, বা সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো তদারকি পেয়েছে বা কোনো জবাব পেয়েছেন কিনা, কারা ফোন করলো, কে ফোন করলো, বা এই পরিস্থিতিটা আমাদেরকে সামনের দিকে আমাদের যে প্রশাসন, সেই প্রশাসনকে কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা তৈরি হবে কিনা। এই বিষয়টা আমি যতটুকু জানি, এই বিষয়টি ইতিমধ্যে তদন্ত করা হচ্ছে যে কে ফোন দিয়েছিলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এই ডিসি সাহেবের বদলির সাথে এই ফোনের কোনো সম্পৃক্ততা নেই। যে এই ফোনের কারণে কাকতালীয় ঘটে গেছে। হ্যাঁ, কারণ এই শুধু উনি তো না, দেশের আরও বেশ অনেক এসপি বদলি হয়েছেন, পুলিশ সুপার বদলি হয়েছেন। তিনিও একজন পুলিশ সুপার। না, পর্দার আড়ালে কোনো শক্তি আছে কিনা। না, এটা জাস্ট আমি যেটা মনে করি এটা কাকতালীয় একটা ঘটনা। যে একজন ফোন দিল, এরকম হুমকি দুমকি প্রায়ই ঘটে থাকে। হ্যাঁ, প্রায়ই এরকম পুলিশরা গুলশানের মতো যায় আমরা দেখেছি। শুধু এই সরকার তো মাত্র জন্ম হলো কয়েকদিন হয়, তো আমরা দেখেছি দীর্ঘদিন থেকেই এরকম যারা রাজনীতি করেন, বিভিন্ন দলের নেতাকর্মীরা এরকম প্রশাসন এর বিভিন্ন ব্যক্তিদেরকে, প্রভাবশালী যারা থাকেন, তারা হুমকি ধমকি দিয়ে থাকেন। তো বিষয়টা আমার মনে হচ্ছে সেম এরকম কিছু একটা। আর এখন পর্যন্ত ওই লোকের পরিচয় জানা যায় নাই কে ফোন দিয়েছিলেন। আর এটা জাস্ট কাকতালীয়, এর সাথে এই বদলির কোনো সম্পৃক্ততা নেই। আরেকটা বিষয় যে শিশির ভাই বলছিলেন যে লন্ডনের মিটিংয়ের বিষয়টা, আসলে লন্ডনে মিটিং করা হয়েছে তৎকালীন জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে। চেয়ারম্যান যেহেতু আহ, নানা কারণে আইনি জটিলতার কারণে দেশে আসতে পারতেছিলেন না, তখন হয়তো এটা সুযোগ হয়েছিল। আমি মনে করি সরকারের সেটা দায়িত্ব ছিল তার সাথে একটা মিটিং করা। এটা নিয়ে নেগেটিভ বা নেতিবাচক কিছু বলার সুযোগ নেই। তারপর আপনারা সেটা বলছেন। আপনি দেখেন যে তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হলেন, দেশে যখন বিএনপির সরকার গঠন হলো, তখন আমরা কিন্তু এই কদিনে মানুষের মধ্যে একটা স্বস্তি দেখলাম। মানুষের মধ্যে যে একটা বিষয় শুধু খেয়াল করেন যে প্রধানমন্ত্রী যাচ্ছেন, রাস্তায় কোনো জ্যাম হচ্ছে না, যানজট হচ্ছে না। প্রধানমন্ত্রী যাচ্ছেন, তার প্রটোকলে 14টা গাড়ি থাকার কথা, তিনি মাত্র 4টা গাড়ি নিয়ে যাচ্ছেন। আজকে আবার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য তিনি সচিবালয়ে অফিস করতেছেন। তিনি চাচ্ছেন না যে মানুষ, জনগণ, সাধারণ মানুষ যেন কোনো কষ্ট না পায়, রাস্তা যেন ব্লক না হয়ে যায়, যানজট যেন তৈরি না হয়। এটা তো বিশাল বড় বিষয়। বাংলাদেশ তো এর আগে এরকম দৃশ্য দেখেনি। এর আগে আমরা দেখেছি কি, একজন মন্ত্রী গেলেও রাস্তা বন্ধ হয়ে যেত, আমাদেরকে আধা ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো। অবশ্যই এটা ইতিবাচক। সেই অবস্থা থেকে তো আমাদেরকে এটা পজিটিভ দিকে নিয়ে যাচ্ছেন বাংলাদেশটাকে। আমরা তো এরকম একজন প্রধানমন্ত্রী চেয়েছিলাম, মানুষ এরকম একজন প্রধানমন্ত্রী চেয়েছিল। জি, রুদ্র মিজান, এই সাথে আমি আপনাকে প্যারালাল প্রশ্নটা যদি এভাবে করি, এইটা অবশ্যই সাধুবাদ জানানোর মতো, যেটা আজকে তিনি বলেছেন যে বিদ্যুৎ সাশ্রয় কমানোর জন্য লাইট, এসিও কমানোর একটা নির্দেশনা তিনি দিয়েছেন। পাশাপাশি নির্বাচনের পর ধর্ষণের ঘটনা, একজন ব্যবসায়ী চাঁদা না দেওয়ার কারণে একেবারে AK-47 দিয়ে গুলি করা, এদের এখনও ধরাছোঁয়ার বাইরে, পুলিশের ধরাছোঁয়ার বাইরে। একজন লোক, বিএনপির একজন লোক ফোনে বেডরুমে গিয়ে গুলি করার কথা বলছেন বউ বাচ্চাদের। এই ঘটনাগুলো আপনারা কি আপনাদের নখদর্পণে আছে কিনা? দেখেন, বাংলাদেশে নির্বাচন পরবর্তী সময়ে এরকম অনেক ঘটনা ঘটে থাকে। এই এই নির্বাচনের পরেও এরকম হুমকি দুমকি নানা ধরনের ঘটনা, অনভিপ্রেত ঘটনা ঘটেছে। কিন্তু সেটা অতীতে যেরকম অনভিপ্রেত ঘটনাগুলো ঘটতো, এর ধারে কাছেও না, এর চেয়ে অনেক কম। এটা একটা পজিটিভ দিক। আর কিন্তু ঘটতেছে, এটা নেগেটিভ। কেন ঘটবে? আমরা একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ চাই নির্বাচন পরবর্তী সময়ে। তবে
আমার বিশ্বাস এই সরকার যখন দায়িত্ব নিয়েছে, এই সরকার তাদের দলের কোনো অপরাধীকে ছাড় দেবে না। আপনি দেখেন আমার এলাকা সুনামগঞ্জে, সেখানে আমরা দেখেছি নির্বাচন পরবর্তী সময়ে আমাদেরকে জামাতে ইসলাম অভিযোগ করেছে যে তাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, এই হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে খোঁজখবর নিয়েছি, প্রশাসন খোঁজখবর নিয়েছে। দেখা গেছে কি যে ওইখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতাই নেই, ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষ হয়েছে। তো ওরা মানে এক পক্ষ সুবিধা নেওয়ার জন্য বলতেছে জামাত আমাদের হামলা করছে, আরেক পক্ষ বলতেছে যে বিএনপি হামলা করছে। পুরো ঘটনাটাই মানে রাজনৈতিক নেতৃবৃন্দকে জড়িত করার জন্য তারা একটা মানে একটা নেওয়ার জন্য, সুবিধা নেওয়ার জন্য, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, ফায়দা নেওয়ার জন্য রাজনৈতিক রং দিয়ে। মানে আপনি কি মনে হয় যে সাংবাদিক হিসেবে আপনি আমি মনে করি বেশিরভাগ ঘটনা এরকমই ঘটে। কোনো কোনো ক্ষেত্রে সরাসরি হয়তো রাজনৈতিক সহিংসতা যে ঘটে না তা না, কোনো কোনো ক্ষেত্রে ঘটে, আর বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক রং দেওয়া হয়। আপনাকে দেখে এইসব ঘটনাগুলো দেখে মনে হয় কিনা অতীতের কোনো ঘটনার মধ্যে কিন্তু ঘটনা যাই হোক, হামলা সংঘর্ষ এটার সুষ্ঠু বিচার হতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে এগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। চাঁদাবাজি তো কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। আমার বিশ্বাস এই সরকার সেটা। ধন্যবাদ। আমি একটু জয়নাবাদী শিশির কাছে চাই। জয়নাবাদী শিশির 12 মার্চ যেহেতু সংসদ অধিবেশন বসছে, সেখানে উদ্বোধনী ভাষণ অবশ্যই রাষ্ট্রপতি দেবেন। রাষ্ট্রপতির সাথে তারেক রহমানের এখন যেভাবে কাজ করছেন, তারেক রহমানের পাশে থেকে ফুল দেওয়া থেকে শুরু করে, এনসিপির কেমন লাগছে? এনসিপির প্রতিক্রিয়া কি? দেখেন, আমরা শুরু থেকেই বলেছি যে এই রাষ্ট্রপতি সে হচ্ছে জুলাইয়ের দোসর, যখন বাহিনীর দুষ্কৃতিকারী সদস্যরা হেলিকপ্টার দিয়ে আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে। ওই সমস্ত দুষ্কৃতিকারী সদস্যরা তো রাষ্ট্রপতির অধীনেই ছিল, তিনি তো তার অভিভাবক ছিলেন। তিনি কিন্তু ওই দুষ্কৃতিকারী মানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে উনি নিবৃত্ত করেন নাই, এবং বরং উনি এই চুপ থেকে উস্কানি দিয়েছেন এবং শেখ হাসিনাকে উনি অখণ্ড সমর্থন দিয়ে গিয়েছেন। আর এই নির্দেশদাতা ছিলেন এই আইন শৃঙ্খলা বাহিনী, যারা দুষ্কৃতিকারী সরাসরি গুলি করেছে, গণহত্যা করেছে, তার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। উনি ছিলেন শেখ হাসিনার সহযোগী। তো আমরা মনে করি তার হাত রক্তাক্ত। তাকে নতুন রাষ্ট্রপতি শপথ নেওয়ার পরে অবিলম্বে তাকে পালাতে দেওয়া যাবে না, তাকে গ্রেপ্তার করতে হবে এবং তার এই জুলাই হত্যাকাণ্ডের জন্য তার যথাযথ বিচার করতে হবে। সে এবং যে অপরাধ করেছে এবং এই অপরাধের শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। আমরা তো বলেছি তাকে ইমপিচমেন্ট করা হোক, ইমপিচমেন্ট করে নতুন রাষ্ট্রপতি দেওয়া হোক। তারপরেও যদি বিএনপি তার প্রতি এই ধরনের অনুকম্পা করে, আমরা মনে করি এটা শহীদের রক্তের সাথে মানে অবমাননা হয় এবং শহীদের রক্তকে অমর্যাদা করা হয়।